স্বাগত নিউজ 24 সকাল ৯টার বিরতিহীন সংবাদে আপনাদের সাথে রয়েছে রাশেদ ইমাম। আগামী ৭ ফেব্রুয়ারি সারা দেশে করোনার ভ্যাকসিন দেয়া শুরু হবে। সেই লক্ষ্যে আজও দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়েছে ভ্যাকসিন। সকালে ভ্যাকসিন পৌঁছেছে চট্টগ্রাম, কুমিল্লা ও রংপুরে। সিভিল সার্জন জানিয়েছেন, সকালে তিনি ৪,৫৬,০০০ ডোজ ভ্যাকসিন গ্রহণ করেছেন। নগরীর জেনারেল হাসপাতালের রেফ্রিজার ভ্যানে এই ভ্যাকসিন পৌঁছে দেওয়া হয়। এগুলো রাখা হয়েছে ইপিআই কোল্ড স্টোরেজ রুমে। নগরীর 15টি হাসপাতালের ভ্যাকসিন দেয়া হবে ৭ ফেব্রুয়ারি থেকে। বিষয়টি দেখভালের জন্য এরই মধ্যে 14 সদস্যের কমিটি করা হয়েছে। যে সিদ্ধান্ত দেওয়া হয়েছে, আগামী 7ই ফেব্রুয়ারি থেকে সারা দেশব্যাপী এই কার্যক্রম শুরু হবে। আমাদের চট্টগ্রামেও ওই তারিখ থেকে আমরা শুরু করব এবং যেটা আগেই বলা হয়েছে, যারা অগ্রাধিকার ভিত্তিতে যে তালিকা করা হয়েছে এই তালিকা দিয়েই শুরু হবে এবং সেক্ষেত্রে আমাদের সুরক্ষা অ্যাপস দিয়ে এখানে রেজিস্ট্রেশন করতে হবে। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, স্বাগত আপনাকে। জয়, আজ সকালে চট্টগ্রামে ভ্যাকসিন পৌঁছে গেছে, ঠিক কত সংখ্যক ভ্যাকসিন রয়েছে এবং সেটা দেওয়ার যে প্রক্রিয়া সেটি কিভাবে সম্পন্ন করবে চট্টগ্রামের কর্তৃপক্ষ? ধন্যবাদ রাশেদ ইমাম, আপনি যথার্থই বলছেন। সকালের দিকে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি আপনার মাধ্যমে। আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন আমি যেখানে আছি এখনও কিন্তু সেই ভ্যাকসিনগুলো কিন্তু আসলে তারা নিরাপদ স্থানে কিন্তু রাখার চেষ্টা করছে। চট্টগ্রামে সকাল 7টার দিকে কিন্তু আসলে যে ঢাকা থেকে এই জায়গায় এসে পৌঁছেছে প্রায় 4,56,000টি ডোজ কিন্তু এই জায়গায় পৌঁছেছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো আসলে সব মিলিয়ে বলা যায় কিন্তু আসলে যে সিভিল সার্জন এবং একটু আগে কিন্তু আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালকের সাথেও আমরা কথা বলেছি। তারা আমাদেরকে যেমনটা জানিয়েছে, চট্টগ্রাম মেডিকেল, বিআইটিআইডি সহ চট্টগ্রামের 4টি জায়গায় কিন্তু আসলে যে সে ভ্যাকসিন প্রয়োগ করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং কি কিন্তু কোন জায়গায় কিন্তু আসলে সেটি কোন জায়গায় এবং কি কারা সেই ভ্যাকসিন পাবে সেই বিষয় নিয়ে আমরা একটু কথা বলবো। আমার পাশে আছেন সিভিল সার্জন আছেন শেখ ফজলে রাব্বি। আমি একটু জানতে চাচ্ছি কয়টি এসেছে, এখন আরও কি আসার সম্ভাবনা আছে কিনা? ধন্যবাদ। আপনারা জানেন আমরা সারা দেশে 50 লক্ষ ডোজ ভ্যাকসিন পেয়েছি। তারই চট্টগ্রামের অংশটি আজকে আমরা এই সকাল 7টায় আমরা গ্রহণ করেছি। এখানে মোট আমরা 45,600 আমাদের ভায়াল আসছে, যার মাধ্যমে আমরা 4,56,000 ডোজ ভ্যাকসিন মানুষকে আমরা দিতে পারবো। এই ভ্যাকসিনগুলো আমরা, আপনারা জানেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অধীনে পরিচালিত হবে এবং আমাদের উপজেলাগুলোতে আমাদের উপজেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ কর্মকর্তার মাধ্যমে এই ভ্যাকসিনগুলো দেওয়া হবে। এই ভ্যাকসিনগুলো আমরা 7 তারিখ থেকে ইনশাল্লাহ আমরা ভ্যাকসিন দেওয়া শুরু করব এবং তার পূর্বে এই সমস্ত নির্ধারিত জায়গাগুলোতে আমরা ভ্যাকসিন পৌঁছে দিতে পারবো ইনশাল্লাহ। এটা হলো প্রথম পর্যায়। দ্বিতীয় পর্যায়ে আবার ভ্যাকসিন আসবে। আমরা যেটা আগেই বলেছি, সবাই ভ্যাকসিন পাবে, কেউ নিরাশ হবে না। আমরা ধৈর্য ধরে অপেক্ষা করি। কারা পাবে এই টিকা? প্রথম ক্ষেত্রে আমরা যেটা বলছি যে যারা অগ্রাধিকার ভিত্তিতে, যারা ফ্রন্ট লাইনার, তারাই কিন্তু এই টিকাগুলো পাবেন। সেক্ষেত্রে প্রথম পর্যায়ে স্বাস্থ্যকর্মীরাই পাবেন। এর পরবর্তীতে আপনারা জানেন সম্মুখ সারির যারা আছেন, আমাদের মুক্তিযোদ্ধা ভাইরা আছেন, সংবাদকর্মীরা আছেন, প্রশাসনে যারা আছেন, নিরাপত্তা বাহিনীতে যারা আছেন, 80 বছরের ঊর্ধ্বে যে জনগোষ্ঠী আছেন, এরাই কিন্তু প্রথম ধাপে টিকা পাবেন। এরপরে কারা পাবে বলে মনে করেন? এর পর্যায়ক্রমে এই দেশের সবাই টিকা পাবে। 18 বছরের ঊর্ধ্বে যাদের বয়স, গর্ভবতী এবং স্তন্যদায়ী মা ছাড়া, এবং যারা বিভিন্ন ধরনের অ্যালার্জিজনিত সমস্যা আছে তারা ব্যতীত ইনশাল্লাহ সবাই এই ভ্যাকসিন পাবেন। করোনায় যারা আক্রান্ত হয়েছে তারা কি টিকা আসলে মারতে পারবে? তারাও টিকা মারতে পারবে একটা নির্দিষ্ট সময় পরে, যেটা সরকারিভাবে আমাদের নির্ধারণ করা আছে। অন্তত 1 মাস পরে তারা ভ্যাকসিন দিতে পারবে আক্রান্ত হওয়ার। ধন্যবাদ আপনাকে রাশেদ ইমাম। আপনি অবশ্যই বুঝতে পাচ্ছেন সিভিল সার্জন যেমনটা আমাদেরকে জানিয়েছেন। তিনি বলছেন কিন্তু একে একে করে কিন্তু আসলে যে টিকা, কিন্তু সেই টিকাটি কিন্তু চলে এসেছে, করোনার টিকাটি। তাহলে কিন্তু কিছুদিন পর বলতে যে 7 ফেব্রুয়ারি থেকে কিন্তু চট্টগ্রাম, সারা দেশের মতো চট্টগ্রামেও কিন্তু আসলে যারা স্বাস্থ্যকর্মী আছেন এমনকি আরও অন্যান্য যারা কিন্তু আসলে এই লাইনের সাথে জড়িত তাদেরকে কিন্তু প্রথম কিন্তু তারা প্রয়োগ করবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে রাশেদ ইমামের কাছে। জয়, আপনাকে ধন্যবাদ সংযুক্ত হবার জন্য।
দর্শক, আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া জয় চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন চট্টগ্রামে পৌঁছে যাওয়া ভ্যাকসিন এবং সেই ভ্যাকসিন বিতরণ সম্পর্কে সংশ্লিষ্টদের বক্তব্য। উচ্ছেদের 1.5 বছরের মধ্যে আবার দখল হতে শুরু করলো তুরাগ তীর। নদীর তীরবর্তী জায়গার মালিকগণের সাথে 3 সরকারি সংস্থার সমন্বয়হীনতার সুযোগ নিয়ে দখলকারীরা এই দখল অব্যাহত রেখেছে। আব্দুল্লাপুর রেলগেট থেকে গাবতলী পর্যন্ত বেড়িবাঁধ সহ তুরাগ তীরে অবৈধ দখলদারের সংখ্যা প্রায় 1100 জন। বিস্তারিত তালুকদার বিপ্লবের প্রতিবেদনে। 2019 সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত তুরাগ তীরে উচ্ছেদ অভিযান চালিয়ে 80% অবৈধ স্থাপনা উচ্ছেদ করে বিআইডব্লিউটিএ। সংস্থাটি বলছে নদ নদীর সীমানা পিলার, ওয়াকওয়ে ও জেটি সহ আনুষঙ্গিক অবকাঠামো নির্মাণ প্রকল্প চলমান রয়েছে। অনুসন্ধান বলছে দখলমুক্ত করার পর স্থায়ী সীমানা পিলার অতিক্রম করে আবার বেদখল হয়ে যাচ্ছে তুরাগ। টঙ্গী সেতুর পশ্চিম পারে পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে মাছের আড়ত বসিয়ে তুরাগ দখলে গেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 47 নং ওয়ার্ড কাউন্সিলর। পরে জানবো কেন, আমার তো আজকে ইন্টারভিউ লাগবে। আমি তো একজন কাউন্সিলর, আমি মাছ বাজারে খালি সভাপতি না, আমার তো সমাজে কাজ আছে। এরপর টঙ্গী রেলওয়ে থেকে গাবতলী ব্রিজ পর্যন্ত বেড়িবাঁধ ও তুরাগ তীর ঘেঁষে 20 কিলোমিটারের মধ্যে একই কায়দায় প্রায় 1100 শতাধিক কাঁচা পাকা ঘর, দোকানপাট, হাটবাজার, গাড়ির স্ট্যান্ড, স্থায়ী ভবন সহ শিল্প প্রতিষ্ঠান করে তুরাগ দখলে রেখেছে প্রভাবশালী মহল। এর মধ্যে তুরাগ তীরে প্রায় 8টি প্রতিষ্ঠানকে সংযোগ সড়ক ব্যবহারের জন্য জমি লিজ দেওয়ার কথা জানায় পানি উন্নয়ন বোর্ড। পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখলে নিয়ে নিজ জমিতে যাওয়ার পথ তৈরি করছেন দখলকারীরা। এরপর বিভিন্ন স্থাপনা তৈরির মাধ্যমে ধীরে ধীরে তুরাগ নদে দখল নিচ্ছেন তারা। তুরাগ নদ দখল হওয়ার এমন কৌশল স্বীকার করে পুনরায় উচ্ছেদের কথা জানায় বিআইডব্লিউটিএ এবং পানি উন্নয়ন বোর্ড। দখল যাতে স্থায়ীভাবে আর না হতে পারে, চিরস্থায়ী নদীকে নদীর সীমানায় রাখা যায়, আমরা সীমানা পিলার স্থাপন করছি। তো বিআইডব্লিউটিএর সাথে আমাদের যে জায়গাগুলোতে সমস্যা হচ্ছে, বিরোধ হচ্ছে, সেটা হলো বিআইডব্লিউটিএ নদীর পারে অনেক কোম্পানিকে জেটি করার অনুমতি দিয়েছে। জেটি করার অনুমতি দেওয়ার আগে বিআইডব্লিউটিএ দেখা উচিত ছিল যে ওই জায়গায় সে যাবে কি করে। ফেব্রুয়ারির মাঝামাঝি সময় আমরা উচ্ছেদ করার আশা রাখি। তালিকা অলরেডি জেলা প্রশাসকের দপ্তরে পাঠানো হয়েছে। আর এর কারণ হিসেবে সরকারের 3টি সংস্থার মধ্যে সমন্বয়হীনতা দেখছেন সদ্য দায়িত্ব পাওয়া জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান। যা তাদের উপর দায়িত্ব পালন ঠিকমতো হচ্ছে কিনা এবং না হলে তার কারণ কি, সেটা অনুসন্ধান করে দেখে বুঝে আমরা হয়তো একটা সমন্বয়ের ঘাটতি যেটা সেটা দূর করার চেষ্টা করব। দখলের পর উচ্ছেদ, আবার উচ্ছেদের পর দখল, এই খেলা কবে বন্ধ হবে তা নিশ্চিত করতে পারছে না কেউই। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। ঘুষ লেনদেন মামলার পর এবার এমপি পাপুলের বিরুদ্ধে করা অর্থ ও মানব পাচার মামলা দুটির বিচার শুরু করবে কুয়েত আদালত। প্রস্তুতি নিচ্ছেন তার কুয়েতি আইনজীবীও। তবে ভুক্তভোগীদের অভিযোগ সত্ত্বেও পাপুলের অপকর্মের দায় নিতে চান না তৎকালীন রাষ্ট্রদূত আবুল কালাম। আর কুয়েতে বাংলাদেশের শ্রমবাজারে এর প্রভাব পড়বে না দাবি করছেন বর্তমান রাষ্ট্রদূত। এদিকে বিদেশের মাটিতে সাজা হওয়া এমপিকে আর জনপ্রতিনিধি হিসেবে দেখতে চান না এলাকাবাসী। লাকমিনা জেসমিন সোমা জানাচ্ছেন বিস্তারিত। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কেরোয়ার গ্রামের তালাবদ্ধ এই বাড়ি এমপি কাজী শহীদ ইসলাম পাপুলের। এই এলাকার এমপি হলেও নির্বাচনী মৌসুম ছাড়া আর কখনোই তাকে দেখেনি এলাকাবাসী। অর্থ ও মানব পাচার এবং ঘুষ লেনদেনের দায়ে এখন তিনি কুয়েতের কারাগারে বন্দী। বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি নষ্ট করা এমন একজন মানুষকে নিজ এলাকার এমপি হিসেবে দেখতে চান না স্থানীয় নেতা ও সাধারণ মানুষ। এলাকার উন্নয়নের স্বার্থে এই আসনে নতুন করে নির্বাচনের দাবি তাদের। বিদেশের মাটিতে একজন সংসদের সাদা হয়েছে, সেজন্য আমরা জাতি হিসাবে খুবই লজ্জিত। অচিরেই যেন এই সংসদ আসন খালি করে নতুন পুনর্নির্বাচনের মাধ্যমে নেতা কর্মীদের মাঝে যেন একজন প্রার্থী দেয়। ভবিষ্যতে আর বাংলাদেশের কোনো জাতীয় সংসদের সদস্য না হতে পারে। কুয়েত সিআইডির বরাদ্দে স্থানীয় গণমাধ্যমে আসা তথ্য বলছে, কুয়েতে পাপুল যে কোম্পানির এমডি ও সিও, সেই মারাফি কুয়েতিয়া কোম্পানিতে
চাকরি দেওয়ার নামে বাংলাদেশ থেকে মানব পাচারের মাধ্যমে অন্তত 1,500 কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। তার এইসব অপকর্মের সাথে স্থানীয় বাংলাদেশ দূতাবাসের সম্পৃক্ততারও অভিযোগ করছেন ভুক্তভোগীরা। তবে সেই দায় নিতে চাইছেন না তৎকালীন রাষ্ট্রদূত আবুল কালাম। এই বিষয় এগুলির সঙ্গে তো দূতাবাসের কোনো সম্পর্কই নাই। বিষয় ইস্যু হয় কোচ সরকার করে, এরা বেসরকারিভাবে নিয়ে ব্যবসায়ীকে বিক্রি করে লোক চলে যায়। এখানে দূতাবাসের সম্পৃক্ততা কোনো জায়গায় নাই। তো পাপুলের এই কেলেঙ্কারি কুয়েতে বাংলাদেশের শ্রম বাজারে প্রভাব ফেলবে কিনা জানতে চাওয়া বর্তমান রাষ্ট্রদূতের কাছে। একজনের জন্য একটা শ্রমবাজারে হঠাৎ করে এফেক্ট করবে এটা একটা ব্যাপার না, বরং আমি মনে করি কোভিড-19 জন্য আমাদের আরো শ্রমবাজারের আরো অন্যান্য ক্ষেত্রে স্কোপ আছে। ঘুষ লেনদেনের অপরাধে 4 বছরের সাজা হওয়ার পর এবার অর্থ ও মানব পাচারের দায়ে বিচার হবে পাপুলের। এর জন্য প্রস্তুতি নিচ্ছে পাপুলের কুয়েতি আইনজীবী। 4 سنوات مع الشغل والنقاض وتغريمه 1,970,000। গেল বছর 6 জুন রাতে কুয়েতে পাপুলকে তার নিজ বাড়ি থেকে আটক করে কুয়েত অপরাধ তদন্ত বিভাগ। দেশেও তার সম্পদের পাহাড় নিয়ে অনুসন্ধান করছে দুদক। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। এবারে পৌর নির্বাচনের খবর। তৃতীয় ধাপের পৌরসভা নির্বাচনের বেসরকারি ফলাফলে এগিয়ে রয়েছে আওয়ামী লীগ। সবশেষ পর্যন্ত অন্তত 37টি পৌরসভার মেয়র পদের ফলাফল নিউজ 24-এর হাতে এসেছে। এর মধ্যে বগুড়ার কাহালু ও গাবতলী এবং নওগাঁ পৌরসভায় জয় পেয়েছে বিএনপির প্রার্থী। স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন 4টি পৌরসভায়। বাদবাকি সবগুলোতেই জয় পেয়েছে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী। এর আগে দিনভর বিচ্ছিন্ন সংঘর্ষ ও বিএনপি প্রার্থীদের ভোট বর্জনের মধ্য দিয়ে শেষ হয় স্থানীয় সরকার ব্যবস্থার এই নির্বাচন। প্রতিবেদক ও প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। একযোগে দেশের 62 পৌরসভায় ভোট গ্রহণ শুরু হয় সকাল 8টায়। প্রথম প্রহরে ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দেন সাধারণ ভোটাররা। পরিবেশ নিয়েও তারা সন্তোষ প্রকাশ করেন। খুব তাড়াতাড়ি এসেছি, আবার দিয়েও চলে যাচ্ছি। আমরা সকাল থেকে এখানে লাইনে দাঁড়ায় আসছি। সুস্থ মতো ভোটটা আমরা খুশি। শীতের সকালে ভোট দিতে আইছি, ভালোভাবে ভোট দিলাম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটের এমন শান্তিপূর্ণ পরিবেশ বদলাতে থাকে। লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার একটি কেন্দ্রের সামনে গোলাগুলি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। যশোরের মনিরামপুর পৌর নির্বাচনে বিজয়রামপুর এলাকায় কাউন্সিলর প্রার্থী হাবিবুর রহমানের উপর হামলা হয়। এ সময় ককটেল বিস্ফোরণ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ফেনী পৌর নির্বাচনে 2 কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, গুলি বিনিময় ও ককটেল বিস্ফোরণ হয়। নির্বাচনে কারচুপি, কেন্দ্র দখল, এজেন্ট বের করে দেয়া, কর্মীদের মারধর ও সুষ্ঠু পরিবেশ নিয়ে অভিযোগ তুলে কিশোরগঞ্জের কটিয়াদি, চুয়াডাঙ্গার দর্শনা, সাতক্ষীরার কলরোয়া, টাঙ্গাইলের মধুপুর, বরিশালের গৌরনদী ও কুমিল্লার বড়ুরা পৌরসভায় ভোট বর্জন করেছেন বিএনপির মেয়র প্রার্থীরা। পৃথিবীর ইতিহাসে এমন কোনো যে এত ভোট চুরির নমুনা আমরা দেখি নাই। এই নির্বাচন যে পর্যায়ে যে অবস্থানে আছে, এটা আমি সম্পূর্ণ এটাকে আমি প্রত্যাখ্যান করি। প্রতি জায়গা থেকে একই কথা আসতেছে, কোনো প্রিজাইডিং পোলিং এজেন্ট আমাদেরকে ভিতরে রাখতে দেয় নাই। ঝিনাইদহের হরিণাকুণ্ডে ভোট কেন্দ্রে অনাধিকার প্রবেশের দায়ে একজনকে 6 মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। জামালপুরের সরিষাবাড়ি পৌরসভার একটি কেন্দ্রে মেয়র পদে ব্যালট হারানোর অভিযোগে ভোট গ্রহণ স্থগিত ও প্রিজাইডিং অফিসার ও 2 সহকারী প্রিজাইডিং অফিসারকে আটক করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। করোনাকালীন সময়েও দেশের চা উৎপাদনে রেকর্ড অর্জন করেছে উত্তরাঞ্চলের চা চাষিরা। দ্বিতীয় চা অঞ্চল হিসেবে চট্টগ্রাম এলাকার খ্যাতি থাকলেও এবার স্থানটি দখল করেছে পঞ্চগড়ের ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী সহ উত্তরাঞ্চলের সমতলের চা বাগান। চায়ের এই অঞ্চল থেকে 1 কোটির বেশি চা উৎপাদন হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের। সরকার হায়দারের তথ্যচিত্রে প্রেস রিপোর্ট। উত্তরবঙ্গের পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী এবং লালমনিরহাট জেলায় 10টি নিবন্ধিত, 17টি অনিবন্ধিত বড় চা বাগান এবং 7,310টি ক্ষুদ্র চা বাগান রয়েছে। 2020 সালে অন্যান্য এলাকায় চায়ের উৎপাদন কিছুটা কমলেও উৎপাদন বেড়েছে উত্তরাঞ্চলে। করোনাকালীন সময়ে এসব চা বাগান থেকে উৎপাদিত চায়ের পরিমাণ 1,03,00,000 অর্থাৎ 10.30 মিলিয়ন কেজি।
2019 সালে কারখানা মালিকদের সিন্ডিকেটের কারণে চায়ের মূল্য নিয়ে চাষিরা নিরাশ হলেও করোনাকালীন সময়ে কাঁচা চা পাতার সঠিক মূল্য পেয়ে লাভবান হয়েছেন চা চাষিরা। অন্যদিকে কাজ বন্ধ না থাকায় চা শ্রমিকদের উপর করোনা সংকট কোনো প্রভাব ফেলতে পারেনি বলে জানিয়েছে শ্রমিকেরা। করোনার কারণে অন্য এলাকায় অনেক কিছু কাজ বন্ধ আছে এবং আমাদের কাজ চা পাতার কাজ বন্ধ নেই। আমরা চা পাতায় কাজ করে জীবনযাপন খুব ভালো মতে চালাইতেছি। আমাদের শ্রমিকের বেতন যদি কিছু বাড়ায় দেয়। চা বাগানের মোটামুটি উৎপাদন ভালো হয়েছে। উৎপাদন বলতে কি গত বছর থেকেই মোটামুটি ভালো হয়েছে। এদিকে কারখানা কর্তৃপক্ষ বলছেন অকশন মার্কেটে চায়ের মূল্য বাড়ানো হলে চাষিরা সহ সংশ্লিষ্ট সবাই লাভবান হবেন। তাই উত্তরাঞ্চলের চা চাষিদের সহায়তার দাবি তাদের। সরকার যতটুকু অগ্রণী ভূমিকা পালন করতেছে তার সাথে সাথে আমার মনে হয় যে চায়ের যে নিলাম বাজারের যে মূল্যটা যেভাবে বিক্রি হচ্ছে এইটা ঠিক রাখতে হবে, সমুন্নত রাখতে হবে। সাথে সাথে আজকে এই যে ক্ষুদ্র চা চাষিদের যে আপনার লজিস্টিক যে সাপোর্টগুলি দরকার সেগুলো দিতে হবে। দিন দিন উত্তরাঞ্চলে চা চাষ উৎপাদন বৃদ্ধি পাচ্ছে দাবি করে শ্রমিকদের যাবতীয় সহযোগিতার আশ্বাস দিলেন সরকারের এই কর্মকর্তা। চা বাগানের চায়ের উৎপাদন এবং চা চাষ সম্প্রসারণের সমস্ত কিছু স্বাভাবিক গতিতে চলছে, যার কারণে এই করোনার প্রভাব চা আবাদিতে বা চায়ের উৎপাদনে কোনো প্রভাব পড়েনি। আর সেই অনুযায়ী উত্তরবঙ্গের চায়ের উৎপাদন অনেক বেড়েছে। চায়ের বাজার ঠিক থাকলে চা চাষিদের পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নে উত্তরবঙ্গ ব্যাপক ভূমিকা রাখবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। করোনা ভাইরাসের ভ্যাকসিনের বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের সিদ্ধান্তে বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাজ্য ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বৃহস্পতিবার ইউরোপীয় ব্লকে উৎপাদিত টিকা রপ্তানির ওপর ইউরোপীয় কমিশন নিয়ন্ত্রণ জারির ঘোষণা দেয়া হয়। এ বিষয়ে শুক্রবার ব্রিটিশ ক্যাবিনেট সদস্য মাইকেল গভ জানান, ইইউ যুক্তরাজ্যের সঙ্গে কোনরূপ আলোচনা না করে ভ্যাকসিন রপ্তানি নিয়ন্ত্রণ করার ঘোষণা দিয়েছে, যা ব্রেক্সিটের জরুরি বিধানের পরিপন্থী। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও ইইউ এর সিদ্ধান্তের কড়া সমালোচনা করে জানিয়েছে, এই সিদ্ধান্তের ফলে মহামারী আরও দীর্ঘস্থায়ী হতে পারে। এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় জনগণকে করোনা ভাইরাসের টিকা দিতে অস্বীকৃতি জানিয়েছে ইসরায়েল। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো বলছে, ফিলিস্তিনি জনগণকে টিকা না দেওয়ার ঘোষণার মধ্য দিয়ে তেল আবিব মৌলিক মানবাধিকারের লঙ্ঘন ঘটিয়েছে। অন্যদিকে ভারতে তৃতীয় আরেকটি ভ্যাকসিন আগামী জুন মাস নাগাদ নিয়ে আসার কথা জানিয়েছে সেরাম ইনস্টিটিউট। মার্কিন সংস্থা নোভাভ্যাক্সের তৈরি কোভাভ্যাক্স নামের প্রতিষেধকটি 89% কার্যকর বলে দাবি করেছে তারা। তবে বিশ্বজুড়ে করোনা প্রাদুর্ভাব থেমে নেই, মৃত্যু ও সংক্রমণও। এখন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন মোট 10,31,00,000 মানুষ, আর মোট মৃত্যু সংখ্যা ছাড়িয়েছে 22 লাখ। এবারে খেলার খবর। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে 18 সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বিসিবি। প্রাথমিক স্কোয়াড থেকে বাদ পড়েছেন নুরুল হাসান সোহান ও খালেদ আহমেদ। গত জিম্বাবুয়ে সিরিজের স্কোয়াড বিবেচনায় এনে এবার দলে নেই মাহমুদুল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, আল আমিন ও রুবেল হোসেন। সুযোগ পেয়েছেন ইয়াসির আলী রাব্বি, হাসান মাহমুদ, মুস্তাফিজ, মেহদি হাসান মিরাজ, সাদমান ইসলাম, তাসকিন আহমেদ ও আবু জায়েদ রাহি। নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা সাকিব আল হাসানও আছেন কামব্যাকের তালিকায়। এদের মধ্যে ইয়াসির রাব্বি ও হাসান মাহমুদের এখনও রয়েছেন টেস্ট অভিষেকের অপেক্ষায়। আগামী 3রা ফেব্রুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। দর্শক, এই ছিল নিউজ 24 সকাল 9টার বিরুদ্ধহীন সংবাদের আয়োজন। পুরো সময়ের সাথে থাকায় ধন্যবাদ।